সচিবালয়ে আগুনের ঘটনায় কাজ করছে তদন্ত কমিটির সদস্যরা। এরই মধ্যে ভবন পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে। তবে তদন্ত অগ্রগতি নিয়ে এখনও কিছুই জানানো হয়নি। বিকেল 3:30টার দিকে আবারও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি পরিদর্শনে আসবে বলে জানা গেছে। তারা অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন, দুর্ঘটনার কারণ ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন এবং এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধকল্পে ও সচিবালয়ের সার্বিক নিরাপত্তার বিষয়ে সুপারিশ করবে। কমিটি আগামী 30শে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং পরবর্তী 10 কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবে। এদিকে সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে বেসরকারি সব প্রবেশ কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সাংবাদিকদের প্রবেশাধিকারও বাতিল করা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে অস্থায়ী প্রবেশ কার্ডের জন্য আবেদন করা যাবে। সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত অগ্রগতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইকবাল অনিক, একটি বিষয় যে আগুনের ঘটনায় তদন্ত কমিটি তদন্ত করছে, ফাইনাল তদন্তের পর হচ্ছে সবকিছু তারা জানাবে। একটি বিষয় জানতে চাই যে নিরাপত্তার স্বার্থে যে বেসরকারি সব অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হচ্ছে, অ্যাক্রিডিটেশন কার্ড যাদের রয়েছে তাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না, এই সংশ্লিষ্ট কাজগুলো আসলে কিভাবে মোকাবেলা করা হবে? রেদওয়ান, গতকালকে কিন্তু সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে যে সাংবাদিক সহ অন্যান্য যে বেসরকারি মানুষের যে কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু অস্থায়ীভাবে বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে হচ্ছে আগামী 15 দিনের মধ্যে তারা কিন্তু কার্ডের জন্য আবেদন করে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে। যেহেতু একটি দুর্ঘটনা ঘটেছে সচিবালয়ে, সেক্ষেত্রে হয়তোবা ধারণা করা যাচ্ছে তারা আপাতত হচ্ছে নিরাপত্তার স্বার্থে বা যাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আলামতগুলো যাতে নষ্ট না হয় সেজন্য তারা হচ্ছে হয়তোবা এটি করেছেন। কিন্তু কারো এই কার্ড অস্থায়ীভাবে যে কার্ডগুলো রয়েছে সেটি বাতিল করা আপাতত বন্ধ রেখেছেন, কিন্তু তারা কিন্তু পরবর্তীতে নিয়ে আবারও আবেদন করে ভিতরে প্রবেশ করতে পারবেন, এতটুকু জানা গেছে। আরেকটি বিষয় যে এখানে কিন্তু সকাল থেকে অন্যান্য যে গাড়িগুলো আসছে, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন যারা ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন, তাদেরকেও কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যেহেতু আজকে শনিবার এবং বন্ধের দিন, সেক্ষেত্রেও তারা হয়তো কঠোর নিরাপত্তা রাখছেন এবং যারা তদন্ত কমিটির লোকজন আছেন তারা ভিতরে প্রবেশ করতে চাইলে তাদেরকেই শুধু দিচ্ছেন, অন্যান্য যারা এই ভবনে কাজ করেন বা তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এবং তদন্তের অগ্রগতি এখন পর্যন্ত আমাদেরকে কিছু জানানো হয়নি। আজকে বিকেল 3:30টার সময় হচ্ছে তদন্ত কমিটি আবারও হচ্ছে পরিদর্শনে আসবেন এবং তদন্ত কমিটির যে প্রতিবেদন সেটি কিন্তু প্রাথমিক প্রতিবেদনটি হচ্ছে 30 ডিসেম্বরের মধ্যেই জমা দিতে হবে এবং আগামী 10 কর্মদিবসের মধ্যে কিন্তু পূর্ণাঙ্গ যত তদন্ত কমিটি এবং সেটির প্রতিবেদনও কিন্তু জমা দিতে হবে। আর রাষ্ট্রের সর্বোচ্চ একটি হচ্ছে প্রশাসনিক স্থাপনা যেখানে আগুনের সূত্রপাত হয়েছে, এটি নাশকতা কিনা, ষড়যন্ত্র কিনা বা কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এইটি করেছে কিনা সেসব বিষয় কিন্তু খতিয়ে দেখছে হচ্ছে এই তদন্ত কমিটি। এবং উপদেষ্টাদের পক্ষ থেকেও অনেকেই বলছেন এটি ষড়যন্ত্র কিনা, ষড়যন্ত্র কেউ করছে কিনা, যাতে অনেক নথিপত্র আছে সেই নথিপত্র আলামতগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য এই অগ্নিকাণ্ডের কাণ্ডের ঘটনা ঘটিয়েছে কিনা সেগুলো বিষয় হচ্ছে কিন্তু তদন্ত করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু উচ্চ পর্যায়ের কয়েকটি কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত কমিটি কিন্তু কার্যক্রম তাদের পরিচালনা করছেন এবং খুব দ্রুতই হয়তো তারা এই কাজ শেষ করে আমাদেরকে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করবেন এবং মিডিয়ার সামনে জানাবেন। রেদওয়ান, নিশ্চয়ই তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে নিশ্চয়ই প্রকৃত ঘটনা কি ঘটেছে সেটি জানা যাবে। ধন্যবাদ আপনাকে ইকবাল অনিক। মহানগরী ঢাকায় গৃহহীন অনেকের রাত কাটে রাস্তায়। আর শীতের তীব্রতা বৃদ্ধিতে ফুটপাত, রেল স্টেশন, লঞ্চঘাটে থাকা মানুষের দুর্ভোগ বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে নতুন বছরের প্রথম দিকে আসছে মৃদু শৈত্যপ্রবাহ, আর এতে ছিন্নমূল মানুষের কষ্ট আরও বাড়বে। তরুণরা বলছে বর্ষবরণে বাড়তি খরচ না করে উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। দেখে মনে হতে পারে কোনো জীবজন্তু শুয়ে রয়েছে, না, এরা মানুষ। শীতে একটি কম্বলের পরিবর্তে কারো গায়ে জুটেছে প্লাস্টিকের বস্তা, আবার কারো গায়ে পরনের লুঙ্গি। এমন চিত্র রাজধানীর মৎস্যভবন এলাকার। ফুটপাতে সারিবদ্ধভাবে শুয়ে থাকা ছিন্নমূল মানুষ শীত নিবারণের চেষ্টা করছে বস্তা গায়ে দিয়ে। রাত্রে তো বস্তা মস্তা সেই অনেক কিছু কষ্ট মষ্ট করে তাহি আসি। মানুষের কম্বল দেয় ভাই, তো আমরা একটু গাও দিয়ে ঘুমাইতে পারি। কম্বল অন্ধের পাই নাই, খুব কষ্ট করতে আসি। আল্লাহর রাস্তায় একটা কম্বল দিলে উগার হইতো। রাজধানীর সবচেয়ে বড় লঞ্চঘাট সদরঘাটেও একই চিত্র। তবে নদী তীরবর্তী এলাকা হওয়ায় বাতাসের প্রভাবে ঘরে ঠাঁই না পাওয়া মানুষগুলোর দুর্ভোগ যেন আরও বেশি।
কমলাপুর রেল স্টেশনের বাইরে রাত কাটান শতাধিক ছিন্নমূল মানুষ। তাদের দাবি, অন্যান্য বছরের তুলনায় কম্বল বা শীতের পোশাক দিয়ে সহায়তাকারীদের সংখ্যা এবার কম। কিছুক্ষণ পর দেখা যায় 2 শিক্ষার্থীকে কিছু কম্বল বিতরণ করতে। এবার 250 টাকা করে, 300 টাকা করে, 500 টাকা করে আতশবাতি না কিনে এবার আমরা একটা করে কম্বল কিনি। যে কম্বলটা দিয়ে আমরা যারা পথচারী যারা আছে তাদের গায়ে আমরা দিয়ে দিই। আমরা একজনে না পারি, 3 জনে মিলে একটা কম্বল কিন্তু আমরা দিতে পারি। আবার অনেকে সামর্থ্য আছে, চাইলেই কি দিতে পারি। আবহাওয়া অধিদপ্তর বলছে, জানুয়ারির শুরুতেই আসতে পারে মৃদু শৈত্যপ্রবাহ, আর এতে ছিন্নমূল মানুষের দুর্ভোগ আরও বাড়বে। জানুয়ারির প্রথম সপ্তাহের দিকেই মৃদু থেকে মাঝারি ধরনের বা কখনো কখনো তীব্র তাপপ্রবাহ, এটা হচ্ছে শৈত্যপ্রবাহ বয়ে যায়। ছিন্নমূল মানুষ যারা ফুটপাতে বা এরকম খোলা আকাশের নিচে ঘুমায়, তাদের জন্য স্বাভাবিকভাবেই এই বিষয়টা কষ্টকর। স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিও, বিত্তবানরা সহায়তায় এগিয়ে আসলেও তা পর্যাপ্ত নয়, এমনটাই বলছেন ছিন্নমূল মানুষরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। উত্তরের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। চুয়াডাঙ্গায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। সদর হাসপাতালের বহির্বিভাগে রোগীর চাপ বেশি। অধিকাংশই ঠান্ডা আর সর্দি জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। উত্তরের কনকনে হিমেল হাওয়ায় চুয়াডাঙ্গায় স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। আবহাওয়ার এই বৈরী অবস্থার মধ্যে প্রয়োজনীয় কাজের জন্য ঘরের বাইরে আসতে হচ্ছে বিভিন্ন পেশার মানুষকে। কনকনে শীতে গত 1 সপ্তাহে সদর হাসপাতালে শীতজনিত রোগের প্রকোপও বেড়েছে। বহির্বিভাগে রোগীর চাপ বেশি। বেশিরভাগই ঠান্ডা, সর্দি, জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2000-এর বেশি রোগী। বেড না পেয়ে থাকতে হচ্ছে হাসপাতালের মেঝেতেও। শিশু ওয়ার্ডে 20 শয্যার বিপরীতে ভর্তি রয়েছে শতাধিক। স্যালাইন, ইনজেকশন, বাথরুম হয়ে যাচ্ছে, তো এই অবস্থায় আমরা এখন আছি এখানে। সকালবেলা দেখানোর পর কইলা যে ভর্তি করতে, বাচ্চা দুর্বল, খালি বমি করছিল। 4 দিন আগে ভর্তি হয়েছে, ডাক্তার দেখছে, এখন ভালো আছে, ঠান্ডা কাশি বাচ্চার। হাসপাতালটির আন্তঃবিভাগে চিকিৎসা নিয়েছেন 2 শতাধিক শিশু। বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন 200 থেকে 250 রোগী। শীতজনিত কারণে নিউমোনিয়া, বাচ্চাদের ডায়রিয়া এবং বয়স্ক মানুষের শ্বাসকষ্ট, এখন বর্তমানে প্রকোপ অনেক গুণ বেড়ে গেছে। প্রত্যেক দিন আমাদের 300-র উপরে অধিক রোগী ভর্তি থাকছে। যে ডাক্তার আছেন, যারা স্টাফ আছেন, তারা আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা চিকিৎসা সেবা দেওয়া। স্বল্প জনবলে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের। শীত জেঁকে বসায় শিশুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডায়রিয়াতে বাচ্চারা প্রায় 30 জনের বেশি, অনধিক 30। সাইমা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজের 7 খুনের প্রকৃত রহস্য উদ্ঘাটন, বিচারসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে শ্রমিকদের কর্মবিরতি। কাজে যোগ না দেয়ায় বন্ধ আছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর 16টি ঘাট ও বন্দরের বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস। পাশাপাশি পায়রা ও মোংলা সমুদ্র বন্দরেও সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন চাঁদপুরের নৌ শ্রমিকরা। অচল অবস্থার সমাধান না হলে বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি নিত্যপণ্যের দামে প্রভাব পড়ার শঙ্কা আছে। এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে এমভি আল বাকেরা কার্গো জাহাজে 7 খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শাস্তি ও নিহতদের প্রত্যেক পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া সহ নৌপথে নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে। কুমিল্লায় অনুমোদনহীন ও অরক্ষিত লেভেল রেল ক্রসিংগুলো দিন দিন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। লেভেল ক্রসিংয়ে গেটম্যান এবং গেট না থাকায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এছাড়া সড়কপথের যানবাহনের সঙ্গে ক্রসিংয়ে ট্রেনের সংঘর্ষে কিংবা ট্রেনে কাটা পড়ে বাড়ছে প্রাণহানি। রেল ক্রসিং সুরক্ষিত করতে প্রশাসন বারবার প্রতিশ্রুতি দিলেও কোনো ব্যবস্থা নেয়নি। ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইন হয়ে রেলপথে বেড়েছে গতি। অপরদিকে জনবহুল এলাকায় নতুন রাস্তা নির্মাণ করায় ক্রসিং অতিক্রম করা যানবাহনের সংখ্যাও বাড়ছে দিন দিন। কিন্তু এখনও অরক্ষিত রয়ে গেছে লেভেল ক্রসিংগুলো। কুমিল্লার লাকসাম অঞ্চলের আওতায় 172 কিলোমিটার রেলপথের মধ্যে অনুমোদনহীন লেভেল ক্রসিংয়ের সংখ্যা 116টি। গত 8 বছরে বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 4 শতাধিক মানুষ।
অবৈধ রেল ক্রসিংয়ের বাইরে রেলপথে ট্রেনে কাটা পড়ে বৈধ রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় আরও অনেকে মারা গেছেন। বছরের পর বছর ধরে স্থানীয়রা দাবি জানিয়ে এলেও বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থানে গেট নির্মাণ করা হয়নি। রেল ও সড়ক নির্মাণ কর্তৃপক্ষের দায় ঠেলাঠেলিতেই চলছে। এখানে 24 ঘন্টা গাড়ি ঘোড়া চলে, নিরাপত্তার জন্য কি করা যায় এটা আপনারা করেন। তখন তারা বলতেছে যে না, এটা আমাদের ডিজাইনে নাই। ব্যস্ততম রাস্তার মধ্যে রেল যখন আসে তখন অনেক সময় অনেকে ব্যাকহেলের জন্য প্রায় অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। কর্তৃপক্ষ বলছে রেল লাইনের উপর দিয়ে অনুমোদনহীনভাবে এসব লেভেল ক্রসিং তৈরি করায় গেট নির্মাণ এবং গেটম্যান নিয়োগে জটিলতা দেখা দিয়েছে। অনুমতি না নিয়ে যত্রতত্র রাস্তা না করার জন্য যদি করার প্রয়োজন হয় তাহলে ওভারপাস বা আন্ডারপাস চাইলে আমরা সেটা করে দেব। রেল কর্তৃপক্ষেরই এটা দায় দায়িত্ব নেওয়া উচিত। তারপরেও যদি আমাদের এলজিডি থেকে ওখানে গেটম্যান দেওয়ার প্রয়োজন হয়, আমরা ইতিমধ্যে আমাদের প্রধান প্রকৌশলী স্যারকে বিষয়টি অবহিত করেছি। লেভেল ক্রসিংগুলোতে দ্রুত সময়ের মধ্যে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের সুপারিশ করেছে জেলা প্রশাসন। দুপাশের রাস্তাকে একটু স্পিডটা যাতে ডাউন হয় সেই ধরনের রাস্তাকে আমরা স্পিড ব্রেকার বাড়ানোর চেষ্টা করব এবং আমরা অতি সত্বর গেটম্যান সহ এখানে ব্যারিয়ার দেওয়ার জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে প্রাথমিকভাবে আমরা সেটা উপদেশ দিয়েছি। সড়ক নির্মাণ কর্তৃপক্ষ, এলজিইডি, উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদের এবং রেল কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে এইসব লেভেল ক্রসিং অনিরাপদ থেকে যাচ্ছে দিনের পর দিন। ডিবিসি নিউজ ডেস্ক। দখল, দূষণ আর পরিকল্পিত উন্নয়নের অভাবে অস্তিত্ববিলীন হওয়ার পথে সিরাজগঞ্জ শহরের মাঝ দিয়ে প্রবাহিত হওয়া কাটাখালী নদী। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় ভাগাড় হয়ে মশা মাছি তৈরির কারখানায় রূপান্তরিত হয়েছে একসময়ের গুরুত্বপূর্ণ এই নৌপথটি। নদীটির খনন ও পরিকল্পিত উন্নয়নের দাবি সিরাজগঞ্জবাসীর। সিরাজগঞ্জ শহরের বুক চিরে বইছে কাটাখালী নদী। একসময় এই নদী দিয়ে চলাচল করত পালতোলা নৌকা ও বড় জাহাজ। তবে এখন বর্ষা মৌসুম ছাড়া এই নদীতে পানি থাকে না বললেই চলে। দীর্ঘদিন ধরে সংস্কার না করা ও বিভিন্ন স্থানে দখল আর ময়লা আবর্জনা ফেলার কারণে নদীটি আবারও ভরাট হয়ে গেছে, কমেছে পানি প্রবাহ। সংস্কার কাজটি চলমান না থাকার কারণে পূর্বের মতো আবারও এইখানে ময়লা আবর্জনা স্তূপ হয়ে গেছে। আমরা চাই যে কাটাখালীটা দ্রুত সংস্কার করা হোক। নদীটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে জনগণকে সাথে নিয়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে কাটাখালী বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন। সিরাজগঞ্জে পাটের নৌবন্দরও প্রতিষ্ঠিত হয়েছিল এই কাটাখালের জন্য। বর্তমানে অপরিকল্পিতভাবে ময়লা আবর্জনা ফেলনের কারণে এই কাটাখালটা আবারও আবদ্ধ হয়ে যাচ্ছে। মূল দাবি হচ্ছে এই কাটাখালকে সংস্কার করতে হবে। জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পৌরসভাকেই নদীটির সংস্কার ও উন্নয়নমূলক কাজের আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেহেতু এটা পৌরসভার ভিতরে প্রবাহিত নদীটা একটা সিরাজগঞ্জ মানে মেন পৌরসভা, যেটা এখানে দুই পাশটা যদি ওয়াকওয়ে করে দেওয়া যায় বেশি বড় প্রজেক্টের প্রয়োজন হবে না। দ্রুতই নদীটিকে বাঁচাতে সংস্কার পরিকল্পনা গ্রহণ করবে সরকার, এমন প্রত্যাশা শহরবাসীর। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। টাঙ্গাইলের মির্জাপুরে চাঁদা না দেয়ায় বাঁশের বেড়া দিয়ে সড়ক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে চলাচলের ভোগান্তিতে শতাধিক পরিবার। তবে ওই ব্যক্তির দাবি, আদালতে মামলা থাকায় এবং বসতবাড়ি ও যানমালের নিরাপত্তায় পথটি বন্ধ করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরের সৈয়দপুরের কয়েকশো পরিবারের চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে আটকে দেয়া হয়েছে। অভিযোগের তীর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের আজগানা ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ও প্রভাবশালী বিএনপি নেতার স্বজন জিয়ক খান রুদ্রের বিরুদ্ধে। শুধু তাই নয়, জেলা প্রশাসকের সাইনবোর্ডের নিচে লাগানো হয়েছে প্রশাসনের লোককে বেঁধে রাখার হুমকির কথা। স্থানীয়দের অভিযোগ, দলীয় দাপট দেখিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি করেছেন ইটভাটার মালিক ও স্থানীয়দের কাছে। বিগত সময়ে ভয়ে টাকা দিয়ে সড়ক ব্যবহার করলেও এবার চাঁদা না দেয়ায় পথটি বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের রাস্তা আজকে 1-1.5 মাস যাবত এই এলাকার রাস্তা বন্ধ করে রাখছে ছাত্রলীগ নেতা রুদ্র। এই জমিটা হলো খাস জমি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন জিয়ক খান রুদ্র। খাসখতিয়ান ঘোষণার বিরুদ্ধে আদালতে মামলা থাকায় এবং নিরাপত্তার স্বার্থেই বাঁশের বেড়া দেওয়ার দাবি তার। রেকর্ড সংশোধনের জন্য মানে ভুল রেকর্ডটা যে হয়েছে এই কারণে আমরা একটা মোকদ্দমা দায়ের মামলা করি। মামলাটা এখনো চলমান। তাকে যখন আমি রাস্তাটা না দেই, আপনার ওই ছিলেনকে যে ভুল বুঝিয়ে পরে ছিলেন তারা মহোদয়টা বলে যে ঠিক আছে, মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত স্থিত অবস্থায় থাকবে। মামলা থাকায় বিষয়টি আদালতে তোলার পাশাপাশি স্থানীয়দের চলাচলের জন্য উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ওই
জমির উপর একটা মামলা চলছে বিজ্ঞ আদালতের স্থিত অবস্থা। তো বিজ্ঞ আদালতের তো নির্দেশ প্রতিপালন করাটা আমাদের দায়িত্ব। এখন বিজ্ঞ আদালত যেহেতু নির্দেশ দিয়েছেন, আদালতের নির্দেশনা ছাড়া ওই জমিকে আমি কোনো কিছু স্থাপন করা বা অপসারণ করা এটা আমি করতে পারি না। আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি কোনো অবনতির সংখ্যা দেখা যায় সেক্ষেত্রে আমরা দ্রুত ব্যবস্থা নিব। অলরেডিও 2-1বার এখানে আমাদের ফোর্স গিয়েছে, আমরা অলরেডি দুই পক্ষের সাথে একবার কথা বলেছি। ভোগান্তি থেকে মুক্তি ও অভিযুক্তের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল। রাজধানীর শ্যামলীর SOS শিশুপল্লীতে প্রাক্তন ও বর্তমান শিশু ও বেড়ে ওঠাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় টুগেদার উই ক্যান এর ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মিলন মেলায় একত্রিত হন তারা। এজি ফুড সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত হয় অনুষ্ঠানটি। দীর্ঘদিন পর বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে আড্ডায় মেতে উঠতে একত্রিত হন শ্যামলীর SOS শিশুপল্লীর প্রাক্তন ও বর্তমান ছেলেমেয়েরা, যাদের জীবন বদলে দিয়েছে এই প্রতিষ্ঠানটি। টুগেদার উই ক্যান এর ব্যানারে শিশুপল্লীর মিলন মেলায় সমবেত হন প্রায় 600 জন, যাদের মধ্যে কেয়ার লিভার, শিশু ও SOS বাংলাদেশের কর্মকর্তারা অংশ নেন। মেতে ওঠেন হাসি আর আনন্দে। আনুষ্ঠানিকতার শুরুতেই শিশুপল্লীর শিশুদের সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে থাকাদের সম্মান জানান সমাজের বিভিন্ন সেক্টরের প্রতিষ্ঠিত ছেলেমেয়েরা। মা হিসেবে পরিচিত দেখভালকারীরাও তাদের পেয়ে আবেগ আপ্লুত। অনুষ্ঠানে শিশুপল্লী নিয়ে নানা স্মৃতিচারণ করেন প্রাক্তনরা। আপনারা দোয়া করবেন আমাদের ছেলেমেয়েরা জানি, প্রত্যেকটা ছেলেমেয়ে যে যেখানে আছে সবাই জানি সুস্থ থাকে, ভালো থাকে এবং তাদের সুন্দর জীবন এভাবে এগিয়ে চলে। আমার সামনে যারা গুরুজন আছেন তাদের জন্য আমি দোয়া করব। তাদের যত্নে আমাদের ছেলেরা বেড়ে উঠছে, সুযোগ্য হয়ে উঠেছে। আমরা জন্মের পর তাদের কি মা বলে জানি, তাদের কি আমরা দেখি। তো এটা আমরা সবসময় এখানে আমার সাথে যারা আছেন সবাই একমত হবেন। ওনারা আমাকে সবসময়, আমি যখন কোনো অনুষ্ঠানে আসতাম, এই জামাই কিছু বলবে বলে আমাকে মঞ্চে তুলে দিতেন। এতে উপস্থিত ছিলেন এজি ফুড, প্রাণ, RFL সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আয়োজনের মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ। আমার মামি এবং মামা যখন বললো যে এখানে একটা ইভেন্ট হচ্ছে, সো আই কুডন্ট সে নো। ছোট করে যতটুকু পেরেছি অল্প সময়ে আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ সামনেও থাকার চেষ্টা করব। আয়োজকরা বলছেন সমাজের বিত্তবানদের সহযোগিতায় এমন মিলন মেলা সম্ভব হয়েছে। এই মিলন মেলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে, যারা বিভিন্ন জায়গায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন ডোনার আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, এই ধরনের প্রতিষ্ঠানের যারা বিত্তমান ব্যক্তি তাদেরকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাইছি, যাতে আমাদের এই সব শিশুপল্লীর ছেলেপেলে যখন প্রতিষ্ঠিত হবে তাদের জন্য কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিতে পারে এবং এই বাচ্চারাও যেন একসময় প্রতিষ্ঠিত হয়ে এই আমব্রেলার নিচে আসতে পারে এবং আমাদের সাথে একই সেতু বন্ধনে তাল মিলিয়ে চলতে পারে। এটা আসলে মেন উদ্দেশ্য। মিলন মেলায় ছিল গান ও নৃত্য পরিবেশনা। স্বনামধন্য শিল্পীদের সঙ্গীতে আরও প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ভিনিসিয়াস জুনিয়রের ব্যালন ডি'অর পুরস্কার না পাওয়াটা ছিল অন্যায় বললেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আরব আমিরাতে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এদিন গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরার পুরস্কার জেতেন ভিনিসিয়াস, আর মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলার ও সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের সম্মাননা পান রোনালদো। কেউ বলেন দুবাই ডি'অর, আবার কেউ বলেন রোনালদো ডি'অর। যে নামেই ডাকা হোক, ব্যালন ডি'অর এবং ফিফা দ্য বেস্টের পর অন্যতম ফুটবল পুরস্কার হিসেবে ইতিমধ্যে আলোচনায় চলে এসেছে গ্লোব সকার অ্যাওয়ার্ড। প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলো গ্লোব সকার অ্যাওয়ার্ড নাইট, যেখানে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, ভিনিসিয়াস, বেলিংহ্যাম, লামিনে ইয়ামালের মতো তারকারা। প্রতি বছরের মতো এবার অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের এই তারকা এবার জিতেছেন মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার। একই সাথে সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের পুরস্কারও জেতেন তিনি। এই অনুষ্ঠানেই তিনি নিজের বক্তব্যে দাবি করেন ভিনিসিয়াসের ব্যালন ডি'অর না পাওয়াটা ছিল অন্যায়। In my opinion, he deserved to win the golden ball. It was unfair in my opinion. I say here in front of everybody. They give to Rodrigo, he deserves to, but I think they should give to Vinicius because he win the Champions League, they scored in a final goal.
তবে গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা পুরস্কারটা ঠিকই পেলেন ভিনিসিয়াস জুনিয়র। একই সাথে বর্ষসেরা ফরওয়ার্ডের পুরস্কারটিও পান তিনি। ভিনিসিয়াসের সতীর্থ জুড বেলিংহ্যাম পেয়েছেন বর্ষসেরা মিডফিল্ডারের পুরস্কার। এছাড়া রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি জিতেছেন বর্ষসেরা কোচের স্বীকৃতি। একই সাথে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ জিতেছে সেরা ক্লাবের খেতাব। রিয়ালময় দিনে খালি হাতে ফেরেনি বার্সেলোনাও। স্প্যানিশ ক্লাবটির তারকা লামিনে ইয়ামাল বর্ষসেরা ইমার্জিং ফুটবলারের পুরস্কার পেয়েছেন। এছাড়া ফুটবলে বিশেষ অবদান রাখায় নেইমার, থিবো কর্তোয়া, আলেসান্দ্রো দেল পিয়েরো, ফ্লোরেন্তিনো পেরেজ, রিও ফার্দিনান্দ পেয়েছেন বিশেষ ক্যারিয়ার অ্যাওয়ার্ড। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক ফুটবলের একটা ঘটনাবহুল বছর 2024। আর্জেন্টিনার ব্যাক টু ব্যাক কোপা জয় কিংবা স্পেনের ইউরোর সাথে অলিম্পিক গোল্ড দাগ কেটেছে ভক্তদের হৃদয়। নাটকীয়ভাবে রদ্রি ব্যালন ডি'অর জিতলেও ফিফা দ্য বেস্ট জিতে দেন ভিনিসিয়াস। রোনালদোর 900 গোলের রেকর্ড যেমন মনে থাকবে ফ্যানদের, তেমনি সৌদি আরবও বিশেষভাবে স্মরণ করবে 2024-কে। সময়ের পালা বদলে হারিয়ে যাচ্ছে আরও একটি বছর। নতুনকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে গোটা বিশ্ব। 2024 সালে বিশ্ব ফুটবলেও ঘটে গিয়েছে মনে দাগ কাটার মতো অনেক ঘটনা। চলতি বছরে অনেক দল ছাড়িয়ে গেছে নিজেদের, আলো কেড়েছেন অনেক তরুণ ফুটবলার, বেজেছে বিদায়ের সুরও। শুরুটা করা যাক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে দিয়েই। 2021 সালে কোপা ট্রফি দিয়ে জয়যাত্রা শুরু হয় আলবিসেলেস্তেদের। পরের বছর আক্ষেপ ঘোঁচে কাতার বিশ্বকাপে। জয়যাত্রাটা অব্যাহত ছিল এবছরও। কোপা আমেরিকায় পুরো টুর্নামেন্টে আনবিটেন থেকে তারা সর্বোচ্চ 16তম বারের মতো জিতে নিয়েছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্ব। 2024 সালটা মনে রাখার মতো স্পেনের জন্য। জার্মানিতে আয়োজিত ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে সর্বোচ্চ 4র্থবারের মতো শিরোপা জেতে স্প্যানিশরা। লামিনে ইয়ামাল, দানি ওলমো, নিকো উইলিয়ামসরা কারে পুরো বিশ্ব ফুটবলের আলো। ইউরোর পাশাপাশি অলিম্পিক্সেও বাজিমাত করে স্পেন। রুদ্ধশ্বাস ম্যাচে ফ্রান্সকে 5-3 গোলে হারিয়ে সোনা জেতে তারা। দল হিসেবে বছরটা মনে রাখার মতো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের। পুরো মৌসুম জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে রেকর্ড 15তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তুলেছে লস ব্ল্যাঙ্কোরা। ভোলার মতো নয় বায়ার লেভারকুজেনের ম্যাজিক্যাল রানের কথা। জাভি আলোনসোর হাত ধরে টানা 34 ম্যাচে অপরাজিত থেকে প্রথমবারের মতো তারা জিতে নেয় বুন্ডেসলিগা। শুধু তাই নয়, জিতে নেয় জার্মান কাপ ও সুপার কাপও। ব্যালন ডি'অরও পার করেছে নাটকীয় একটা বছর। এবছর ব্যালন ডি'অর জিতেছেন ভিনিসিয়াস, এমন খবর প্রায় নিশ্চিতই করে ফেলেছিল ইউরোপিয়ান গণমাধ্যমগুলো। তবে সবাইকে অবাক করে ভিনি ও বেলিংহামকে পেছনে ফেলে ব্যালন ডি'অর জিতে নেন ম্যান সিটির স্প্যানিশ ডিফেন্ডার রদ্রি। অবশ্য ব্যালন ডি'অর জিততে না পারলেও ফিফার চোখে সেরাদের সেরা হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। জিতে নিয়েছেন ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। রিয়ালের স্প্যানিশ কাপ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই ব্রাজিলিয়ান তারকার। ইউরোপিয়ান ফুটবল থেকে দূরে সরে গেলেও যে এখনো ফুরিয়ে যাননি তার জানান আবারও দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম পুরুষ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে পেরিয়েছেন 900 গোলের গন্ডি। বর্তমানে ক্লাব ও দেশ মিলিয়ে তার গোল সংখ্যা 916। চলতি বছর আন্তর্জাতিক ফুটবল থেকে সবচেয়ে বেশি তারকা হারিয়েছে জার্মানি। দেশের জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছেন গুন্দোগান, টনি ক্রুজ, থমাস মুলার এবং ম্যানুয়েল নয়ার। 2014 বিশ্বকাপ জয়ে যারা ছিলেন দলের নির্ভরতার প্রতীক। এবছরটা মনে রাখবে এশিয়ার ফুটবলও। জাপান কোরিয়া বিশ্বকাপের পর 2022 সালে বিশ্বকাপ আয়োজন করে কাতার। আর তৃতীয় দেশ হিসেবে ফুটবলের এই মহাযজ্ঞ আয়োজনের সুযোগ পেয়েছে সৌদি আরব। 2034 সালে তারা বিশ্বকাপ আয়োজন করবে। তবে খবরটা নিশ্চিত হয়েছে এবছরই। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। বিপিএল সামনে রেখে প্রথম দিনের অনুশীলনে ব্যাট হাতে ঝড় তুলেছেন তামিম ইকবাল। তার নেতৃত্বে মিনি জাতীয় দল গড়েছে ফরচুন বরিশাল। তামিমের ফোন কলেই বরিশালে যোগ দিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। ব্যাটিংয়ের পাশাপাশি তামিমের নেতৃত্ব নিয়েও খুশি ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। জার্নি করে রাতেই ঢাকা ফিরেছেন তামিম ইকবাল, কিন্তু সকাল সকালই দলের সাথে অনুশীলনে হাজির। চোখমুখে এতটুকু ক্লান্তির ছাপ নেই। দলের নেতাকে দেখে মনে হলো স্বতঃস্ফূর্ত। ব্যাট হাতেও ছিলেন দারুণ ছন্দে। শুরুতে ধীরে সুস্থে শুরু করলেও আস্তে আস্তে খুলেছেন হাত। বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে জানান দিয়েছেন বিপিএলে ঘাম ছুটাবেন বোলারদের।
শুধু ব্যাটার তামিম নয়, অধিনায়ক তামিমকে নিয়েও বেশ সন্তুষ্ট ফরচুন বরিশালের মালিক ও ক্রিকেটাররা। আসলে আমরা চেষ্টা করেছি একটা ভালো দল গঠন করার জন্য, এটা ন্যাশনাল টিম হোক আর হোয়াট এভার ইট ইজ, বাট আমরা ট্রাই করছি যে একটা বেস্ট দল কিভাবে গঠন করা যায়। এটা তামিমের প্রচেষ্টা এবং তামিম সেটা করে দেখিয়েছে। এনসিএলে যেভাবে কামব্যাক করেছে, আমার ধারণা আমাদের বিপিএলেও সে ভালোভাবে কামব্যাক করবে। ওনার আন্ডারে খেলে অনেক মজা। আপনার এই ন্যাশনাল টিমেও যখন ছিল উনি, তখনও ছিল আপনার, উনি টিমে থাকলে সবসময় একটা আলাদা সাপোর্ট পাওয়া যায়। বরিশাল যেন এক মিনি জাতীয় দল। মুশফিক, মাহমুদুল্লাহ, শান্ত, তাওহিদ হৃদয় সহ এক ঝাঁক দেশি তারকা। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। সেই সাথে আছে নামকরা সব বিদেশি তারকারাও। প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। এছাড়াও দলের সাথে যোগ দিবেন কাইল মায়ার্স, ডেভিড মালান, পাথম নিশাঙ্কা, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদিরা। দলের সবশেষ সংযোজন শাহিন শাহ আফ্রিদি ফরচুন বরিশালের হয়ে খেলতে রাজি হয়েছেন তামিমের ফোন কলে। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা আরও একবার ট্রফি ঘরে তুলতে জাতীয় দলই গড়ে ফেলেছে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। কাগজে কলমে বড় নাম না থাকলেও এই বিপিএলে তরুণদের ওপরই পূর্ণ আস্থা রাখছেন রাজশাহী কর্ণধার শফিক রহমান। তার বিশ্বাস, জিসানরা জ্বলে উঠলে রাজশাহী চ্যাম্পিয়ন হওয়ার জন্যই ফাইট দিতে প্রস্তুত। আর বিদেশি কোটায় থাকবে আরও কিছু চমক। সেই সাথে শুধু এবারে বিপিএলই নয়, ভবিষ্যতে আরও বড় পরিকল্পনা নিয়ে এগোবে দুর্বার রাজশাহী। বাজতে শুরু করেছে বিপিএলের দামামা। প্রস্তুত হচ্ছে দলগুলো, অপেক্ষা শুধু মাঠে নামার। এবারের বিপিএলে নতুন দল দুর্বার রাজশাহী। নতুন দল আস্থাও রাখছে তরুণদের উপরই। কর্ণধারেরও বিশ্বাস, জিসান আকবররা জ্বলে উঠলে এবার বাজিমাত করবে এই দলটা। আসলে কিন্তু আপনি অ্যানালাইসিস করে দেখেন, খুব একটা কিন্তু পিছিয়ে নাই। টপ অর্ডার, আমার মিডল অর্ডার, আমার সবগুলাই তো ভালো। আমার বোলিং স্ট্রেংথ সবগুলাই ভালো। তাসকিন, বিজয়, জিসান, আকবর আলী, এরা চারটা খেললে দেখবেন আর লাগবে না। লোকাল জিনিয়াসে ভরপুর হলেও বিদেশি কোটায় নেই তেমন কোনো বড় নাম। তবে শেষটা এখানেই নয়, কিছু ম্যাচের জন্য হলেও বিদেশি কোটায়ও চমক দেবে রাজশাহী। হারিসকে এনেছি আমরা। হারিস তো আপনি জানেনই কি প্লেয়ার উনি। যারাদের এখন আমরা ফিক্স করেছি, যে লিস্ট দিয়েছি, ওটা তো ফুল টিম খেলছে। ওরা চেষ্টা করছি একটা অন্তত আমি গেমিক দিব আরো। বিপিএলে প্রতিবারই দেখা যায় নতুন দল একবার অংশ নিয়ে পরের বার উধাও। তবে রাজশাহী এই পথে হাঁটছে না, রয়েছে বড় পরিকল্পনা। এমনকি এগোতে চায় এই তরুণ খেলোয়াড়দের নিয়েও। ওদেরকে আমরা আরো ডেভেলপ করব এখন থেকে। আমরা এই খেলা ছেড়ে দিয়ে শেষ করব না। এবং এই টিমকে নিয়ে আমি চাই, আমি 5 বছর ট্রাই করব, যদি আমরা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। কাগজে কলমে শক্তিশালী হলেই টুর্নামেন্টে বাজিমাত করা যায় না, এর প্রমাণ মিলেছে বহুবার। তাই এবারের বিপিএলে দুর্বার রাজশাহী দুর্বার হয়ে উঠলে অবাক হওয়ার কিছুই থাকবে না। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। ইসরায়েলি বাহিনীর অভিযানে বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনের উত্তর গাজার শেষ হাসপাতাল কামাল আদওয়ান। স্থানীয় সময় শুক্রবার হাসপাতালটিতে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালের অন্তত 5 জন কর্মী নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হাসপাতালটির কিছু অংশে আগুন ধরে যায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া সহ হাসপাতালটির কয়েক ডজন কর্মীকে আটক করে একটি তদন্ত কেন্দ্রে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। এর আগে উত্তর গাজার বেইত লাহিয়া এলাকার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালানোর কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের দাবি, হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল হাসপাতালটি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া আজ বেলা 11:45 নয়াদিল্লির নিগমবোধ ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গেল বৃহস্পতিবার 92 বছর বয়সে দিল্লির একটি হাসপাতালে মারা যান তিনি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস জানিয়েছে, শনিবার সকালে নয়াদিল্লিতে দলের সদর দপ্তরে 1 ঘন্টার জন্য নেওয়া হবে মনমোহন সিংয়ের মরদেহ। সেখানে সাধারণ জনগণ ও দলের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। সেখান থেকেই তার মরদেহ শ্মশানে নেওয়া হবে। শুক্রবার সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানান বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় ভারত তার বিশিষ্ট নেতাদের একজনকে হারিয়ে শোকাহত বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।